আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে ক্লাস করব আন্তর্জাতিক বিষয়াবলীর সংগঠন অধ্যায়ের অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে, অর্থনৈতিক সংগঠনগুলো থেকে। তো আমাদের টপিক হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো। হ্যাঁ, তো দেখেন, ব্রেটন উডস কনফারেন্স যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার একটা জায়গা আছে, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে, মাউন্ট ওয়াশিংটন, এই মাউন্ট ওয়াশিংটন হোটেলে বিশ্বের 44টি দেশ, অনেক বইয়ে 45 দেয়া আছে, কিন্তু এখন পর্যন্ত সঠিক তথ্য হচ্ছে 44টি দেশ। 44টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটা চুক্তি হয়। এই চুক্তিটা ব্রেটন উডস চুক্তি নামে পরিচিত আর কি। তো কত সালে হয়? 1944 সালে হয়। মনে রাখবেন, 1944 সালে 44টি দেশ। 1 থেকে 22 জুলাই কোথায় হয়? যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে। এবং এজন্য এটার নাম ব্রেটন উডস কনফারেন্স। সেই মানে যে চুক্তিটা হয়, এই চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে 3টা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। 3টা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, আরটা হচ্ছে IMF, আরটা হচ্ছে ITO, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন বা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, যেটার বর্তমান নাম WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সে ব্যাপারে পরে যাব। তো এখানে সিদ্ধান্ত হয় যে এই 3টা সংগঠন, অর্থনৈতিক সংগঠন গড়ে তোলা হবে। তো তখন সেই সময় 1944 সালে চুক্তি এটা হয়। তো চুক্তিটা কার্যকর হয় 1945 সালে। চুক্তিটা কার্যকর হয় কত সালে? 1945 সালে। তো এই 1945 সালে যে চুক্তিটা কার্যকর হয় বা গৃহীত হয়, ওয়ার্ল্ড ব্যাংক আর কি, তখন ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা পায়। 1945 সালে ওয়ার্ল্ড ব্যাংক তখন বা বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা পায়। পেলেও 1946 সালে যাত্রা শুরু করে। এই চুক্তিটা কার্যকর হয় বা গৃহীত হয় 1945 সালে। তার প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক গঠিত হয়। সেটা যাত্রা করে 1946 সালে। 1946 সালে যাত্রা শুরু করে কে? বিশ্ব ব্যাংক। এবং IMF 1945 সালে গৃহীত হলে 1947 সালে, ঠিক আছে, IMF 1945 সালে এই চুক্তি মানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরু হয় 1947 সালে। IMF এর কার্যক্রম শুরু হয় কবে? 1947 সালে, মানে যাত্রা শুরু করে। এবং ITO এটা হচ্ছে অনেক পরে গিয়ে। ITOর ব্যাপারে আমরা পরে আসবো, ঠিক আছে। আপাতত ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF নিয়ে কথা বলি। তো দেখেন, এই যে ওয়ার্ল্ড ব্যাংক বলতে কি বোঝায়? উপরেগুলো মুছে দেই। ওয়ার্ল্ড ব্যাংক বলতে বোঝায় IBRD এবং IDA। IBRD এবং IDA, এই দুটো গ্রুপকে বা দুটো সংস্থাকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক। এই দুটো সংস্থাকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কাকে বলা হয়? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ 5টা: IBRD, IDA, হ্যাঁ, তারপর IFC, ICSID, আর আছে MEGA, MIGA। এখন দেখেন, তো ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয়েছে, মানে যাত্রা শুরু করে কবে? 1946 সালে। গঠিত হয়, প্রতিষ্ঠিত হয় কবে? 1945 সালে। তো ওয়ার্ল্ড ব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে এই দুটো সংগঠন, IBRD এবং IDA। তো IBRD মূলত মূল কার্যক্রম পরিচালনা করে। বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে কোন সংস্থা? IBRD। IBRD না থাকলে IDA অপশনে দিবেন, কিন্তু যদি IBRD থাকে IBRD দিবেন।
তো আইবিআরডি হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর এবং মধ্য আয়ের, বা উন্নয়নশীল ঠিক না, উন্নয়নশীলগুলো নিম্ন মধ্যম আয় হয়, মধ্য আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, বিশ্বের মধ্য আয়ের দেশগুলোকে সাহায্য করে এবং অভিভাবক হিসেবে, অর্থনৈতিক অভিভাবক হিসেবে কাজ করে এই আইবিআরডি। এখান থেকে ঋণ পাওয়া অনেক কঠিন জন্য এটাকে হার্ড লোন উইন্ডো বলে। মোটামুটি ঋণ পাওয়া এখান থেকে কঠিন, হার্ড লোন উইন্ডো। এবং আইডিএ হচ্ছে বাংলাদেশের মতো এরকম উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলোকে সাহায্য করে এবং খুব সহজে বিনা সুদে দীর্ঘমেয়াদী, আইডিএ বিনা সুদে দীর্ঘমেয়াদে ঋণ দেয়, বিনা সুদে দীর্ঘমেয়াদে ঋণ দেয় খুব সহজের জন্য আইডিএকে বলা হয় সফট লোন উইন্ডো। এগুলো প্রশ্ন আসবে যে সফট লোন উইন্ডো কোন সংস্থাকে বলা হয়, বা খুব সহজে ঋণ পাওয়া যায়, বিনা সুদে ঋণ পাওয়া যায় কোন সংস্থা থেকে, আইডিএ থেকে। ঠিক আছে, তো দেখেন এই আইডিএ মূলত এই দুটোকে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক বলা হয়, আইডিএ। কিন্তু এই যে একত্রে পাঁচটা, এটাকে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বা বিশ্ব ব্যাংক গোষ্ঠী। এখন আইএফসির কাজ কি দেখেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, যেটা আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এটা হচ্ছে বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে ঋণ দেয় বা সাহায্য সহযোগিতা করে। আইএফসি বেসরকারি, মনে রাখবেন যে বেসরকারি গোষ্ঠী বা কোম্পানি, বেসরকারি কোম্পানিকে লোন দেয়। আইবিআরডি মধ্য আয়ের দেশ, আইডিএ নিম্ন আয়ের দেশকে দেয় সফট লোন উইন্ডো, যেন বলা হয় বিনা সুদে দীর্ঘমেয়াদে। দীর্ঘমেয়াদে বিনা সুদে। আর আইসিএসআইডি দেখেন, এটা হচ্ছে আইসিএসআইডি কাজ কি, কাজ হচ্ছে যখন দুটো দেশ বা দুটো গ্রুপের মধ্যে যখন কোনো ইনভেস্টমেন্ট নিয়ে একটা সমস্যা দেখা দেয়, সেই সমস্যাকে সেটেলমেন্ট করে এই গ্রুপটা, বিশ্বব্যাংকের এই গ্রুপটা বিশ্বের দুটো দেশ অথবা দুটো কোম্পানি, দুটো গ্রুপের মধ্যে যখন ইনভেস্টমেন্ট নিয়ে যখন কোনো সমস্যা দেখা দেয়, তখন আইসিএসআইডি গিয়ে সেটা সেটেলমেন্ট করে দেয়। বুঝছেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ঠিক আছে, কোনো রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের বা কোনো কোম্পানির সঙ্গে অন্য কোম্পানির যখন ঝামেলা বিরোধ দেখা দেয়, তখন সেই বিরোধ নিষ্পত্তি করে আইসিএসআইডি। এটার নাম হলো কি, মানে ইলাবোরেশন কি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর আইসিএসআইডি। হ্যাঁ, ও এগুলো সবগুলো তো বলতে হবে। আইবিআরডি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। দেখেন আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বোঝা যায়, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আইবিআরডির পূর্ণরূপ। আইডিএর হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তারপর আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। তবে এই যে বিশ্বব্যাংক গ্রুপ, এই বিশ্বব্যাংক গ্রুপগুলো পাঁচটা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে গঠিত হয়েছে, একই সঙ্গে কিন্তু কোনোটাই গঠিত হয় নাই। আইডিএও বিভিন্ন সময়ে গঠিত হয়েছে। যেমন ধরুন আইবিআরডি গঠিত হয়েছে 1944 সালে, বিশ্বব্যাংকের মূল যখন কার্যক্রম, যখন ব্রেটন উডস কনফারেন্স হয়, ব্রেটন উডস কনফারেন্সকেই, সেই চুক্তিকেই আইবিআরডি গঠনের প্রতিষ্ঠাকাল বলা হয়। এবং আইডিএ গঠিত হয়েছে আপনার 1960 সালে। এগুলো গুরুত্বপূর্ণ না,
জানার জন্য বললাম, যেগুলো বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্নটা হচ্ছে গঠিত হয়েছে বিভিন্ন প্রয়োজনে। আর আইসিএসআইডির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। হ্যাঁ, ইন্টারন্যাশনাল তার আগে এখানে কাজটা লিখি, আইসিএসআইডির পূর্ণরূপ পরে লিখব। আইসিএসআইডির কাজ কি? দুটো রাষ্ট্রের বা দুটো গোষ্ঠীর দুটো রাষ্ট্রের মধ্যে বিনিয়োগ নিয়ে ঝামেলা মিটিয়ে ফেলার দায়িত্ব আইসিএসআইডিকে। আর এমআইজে যেটা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, এটার কাজ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বাণিজ্যে সহযোগিতা করা। দেখেন, আইসিএসআইডির পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। আর এমআইজি এর পূর্ণরূপ হচ্ছে মাল্টিল্যাটেরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তো এগুলো পরীক্ষায় আসতে পারে যে মেগা বা এমআইজি এর কাজ কি, বা বিশ্বব্যাংক গ্রুপের এই সংস্থার কাজ কি। এটা হচ্ছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক যে বিনিয়োগ, বেসরকারি যে বিনিয়োগ বা বৈদেশিক যে বিনিয়োগ সরাসরি সেখানে সহযোগিতা করা। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগে সরাসরি সহযোগিতা করে কোন সংস্থা? এমআইজিএ। আর আইসিএসআইডি দুটো গ্রুপের বা দুটো দেশের মধ্যে যখন বিনিয়োগ নিয়ে ঝামেলা হয় সেটা মিটমাট করে দেয়। আইএফসি বেসরকারি গোষ্ঠীকে লোন দেয় বা সহায়তা করে। আইডিএ সফট লোন উইন্ডো, আইবিআরডিকে বলা হয় হার্ড লোন উইন্ডো। তো এই যে বিশ্বব্যাংক এবং বিশ্বব্যাংক গ্রুপ আমরা আলোচনা করলাম। তবে যেহেতু আমরা যে ব্রেটন উডস আলোচনা করলাম, তো ব্রেটন উডস গোষ্ঠী বলা হয় কোন দুটো সংগঠনকে? আইবিআরডি এবং আইএমএফ। হ্যাঁ, আইবিআরডি এবং আইএমএফকে ব্রেটন উডস গোষ্ঠী বলা হয় বা ব্রেটন উডস যমজ। ব্রেটন উডস গোষ্ঠী বা ব্রেটন উডস যমজ বা ব্রেটন উডস সংগঠন বলা হয় আইবিআরডি প্লাস আইএমএফকে। এখন দেখেন, আইবিআরডি গঠিত হয়েছে 1944 সালে। 44 সালে মানে প্রতিষ্ঠা পেলেও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায় 1945। কার্যক্রম শুরু হয় 1946। মানে 46 সালে হলেও মূলত মূল যে এদের কাজ, মূল যে গঠনটা হয়েছে ব্রেটন উডস কনফারেন্সে, এজন্য এদেরকে বলা হয় ব্রেটন উডস গোষ্ঠী। সংগঠন এখানে প্রতিষ্ঠা পাওয়ার কথা ছিল ব্রেটন উডসের 3টা, যে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা, কিন্তু সেটা পরবর্তীতে অনেক পরে হয়, তখন মাত্র এই 2টা হয় এই প্রেক্ষাপটে। ঠিক আছে। এবং আইএমএফ 1945 সালে গঠিত হলেও 2 বছর পর 1947 সালে কার্যক্রম শুরু করে। এই হচ্ছে ব্রেটন উডস গোষ্ঠী। দেখেন, আমরা ব্রেটন উডস মানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং ওয়ার্ল্ড ব্যাংক এর পরিচয় এবং আইএমএফ সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচয় পেলাম। তবে আইএমএফ নিয়ে আরও আলোচনা আছে, তার আগে বলি এই যে 1978 সাল থেকে বিশ্বব্যাংকের যে এই সংস্থাটা আছে আইবিআরডি, যেটাকে বিশ্বব্যাংকের মানে মূল কার্যক্রম যেটা পরিচালনা করে, এটা 1978 সাল থেকে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আইবিআরডি। সাল থেকে। হ্যাঁ, তবে যদি ইতিহাসে পরীক্ষায় আসে যে
ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা বা কোন গ্রুপ, কোন সংগঠন? আইবিআরডি না থেকে এখানে বিশ্বব্যাংক থাকতে পারে, আইবিআরডি না থেকে সেখানে ওয়ার্ল্ড ব্যাংক থাকতে পারে। যদি সেখানে আইবিআরডি থাকে স্পেসিফিক, তাহলে সেটা উত্তর হবে। আর যদি আইবিআরডি না থাকে তাহলে কিন্তু বিশ্বব্যাংক উত্তর হবে, কারণ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ মূলত করে বিশ্বব্যাংক, এই বিশ্বব্যাংকের এই গ্রুপটা। ঠিক আছে, তা আরেকটা কাজ আছে এখানে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এবং আরেকটা আছে এটা হচ্ছে কি বিশ্ব উন্নয়ন যে প্রতিবেদন, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, আর আছে মানব উন্নয়ন প্রতিবেদন, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট বা এরকম একটা আছে, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। এটা আবার হচ্ছে প্রকাশ করে ইউএনডিপি। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অথবা অন্য কোনো নাম হতে পারে, এরকম আর কি, যে বিশ্ব উন্নয়ন প্রতিবেদন এবং মানব উন্নয়ন প্রতিবেদন। মানব উন্নয়নটা করে ইউএনডিপি, আর বিশ্ব উন্নয়ন যেটা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, এটা করে বিশ্বব্যাংক বা আইবিআরডি। এখন আমরা আলোচনা করব আইএমএফ নিয়ে। তো আইএমএফের গঠন হওয়ার যে প্রেক্ষাপট এটা তো বললাম। তো আরেকটা কথা, এই যে বিশ্বব্যাংকের যে গোষ্ঠীগুলোর কথা বললাম এতক্ষণ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ওয়ার্ল্ড ব্যাংকের আইবিআরডি, আইসিসি সবগুলো যে গ্রুপ এবং আইএমএফ সবগুলোর সদর দপ্তর কিন্তু হচ্ছে কোথায় জানেন? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, আইএমএফ এই সবগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। একটা কথা মাথায় রাখবেন, বিশ্বের যত অর্থনৈতিক কাজকর্ম আছে বিশ্বব্যাংকের, তার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর। আরেকটা বেসিক জিনিস বলি, এই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট যে হবে সবসময় সে আমেরিকান নাগরিক হবে। বর্তমান বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তো এই অজয় বাঙ্গা যখন প্রেসিডেন্ট হয় তখন খুব আলোচনায় আসছিল এবং ইন্ডিয়ানরা এটা নিয়ে খুব আলোচনা করছিল, যেহেতু ওনার বাপ মা আর কি ভারতীয় বংশোদ্ভূত। তো অজয় বাঙ্গা ভারতীয় বংশোদ্ভূত, নামটাও ভারতীয়, অজয় বাঙ্গা নামটাও ভারতীয়। ওই সময়টা পরীক্ষায় প্রশ্ন হয়েছিল যে অজয় বাঙ্গা কোন দেশের নাগরিক। এটা তাদের বেসিক ভালো, তারা কখনো আটকাবে না, কারণ এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আমেরিকার বাইরে কখনো হবে না। অজয় বাঙ্গা নামটা ভারতীয় হতে পারে, ভারতীয় বংশোদ্ভূত হতে পারে, কিন্তু উনি আমেরিকান নাগরিক। বুঝতে পারছেন? সো বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কখনোই আমেরিকার বাইরে হবে না। তো এখানে প্রশ্ন হয়েছিল যে অজয় বাঙ্গা কোন দেশের নাগরিক, সেখানে অপশন ভারত ছিল। অনেকে এটা ভুল করেছে। তো কারণ যদি আপনি যখন জানবেন যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কখনোই আমেরিকার বাইরে হবে না, তখন আপনি নিশ্চিন্তে দাগায় দিয়ে আসবেন যে আমেরিকান। তো এখন দেখেন আইএমএফের ব্যাপারে ফিরে আসি আমরা। তো এই যে বাকি যে এই সদস্যগুলো আলোচনা করলাম বিশ্ব ব্যাংকের, তারপর আইএমএফের, এগুলো হচ্ছে সদস্যগুলো পরীক্ষার আগে আপনারা একটু দেখে যাবেন যখন পরীক্ষা দিবেন। তো এই আইএমএফ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? আমাদের বাংলাদেশে বর্তমান আইএমএফের যে লোন নিয়ে অনেক আপনারা জানেন যে তেল গ্যাসের দাম বৃদ্ধি করার কারণ ছিল ওই যে আইএমএফের হস্তক্ষেপ। তো আইএমএফ যেহেতু বাংলাদেশকে লোন দিয়েছে মোটামুটি দুঃসময়ে, তো আইএমএফের প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ছিল ব্যক্তিগত ও বেসরকারি সূত্র থেকে অর্থ সংগ্রহ করে সেই সদস্য দেশগুলোর মধ্যে আর কি বিনিয়োগ করা বা সহযোগিতা দেয় আর কি। বুঝছেন? এটা ছিল হচ্ছে আইএমএফের লক্ষ্য। কী লক্ষ্য ছিল? ব্যক্তিগত ও বেসরকারি সূত্র থেকে এরা অর্থ সংগ্রহ করে এবং সেটা সদস্য দেশসমূহের মধ্যে উন্নয়ন পরিকল্পে সাহায্য প্রদান করে আর কি। সাহায্যটা এমনি করে না, কিন্তু বাংলাদেশকে যে এরা 4.5 মিলিয়ন যে লোন দিয়েছিল, এটা সাহায্য হিসেবে তারা দেখে, কিন্তু তা তো লোন, সুদ সহকারেই কিন্তু সেটা করতে হবে। হ্যাঁ, এই আইএমএফ যে বাংলাদেশকে লোন দেয় সেটা কিন্তু তারা সুদ সহ আবার ফেরত নেবে, কিন্তু এটাকে তারা সাহায্য হিসেবেই দেখে। এখন এর উদ্দেশ্য ছিল এটাই আর কি। এবং আইএমএফের হচ্ছে কাজ কি? আইএমএফের কাজ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা করা, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং বিশ্বব্যাপী নেতিবাচক বাণিজ্য দূর করে বাণিজ্য ভারসাম্য অর্জনে সহায়তা করা। বাণিজ্য ভারসাম্য অর্জনে সহায়তা করা, মনে করেন যে বাংলাদেশে বর্তমান যে বাণিজ্যের ভারসাম্য, যেরকম ভারসাম্য নিশ্চিত করা হয় নাই, কারণ হচ্ছে আমরা বেশি হচ্ছে করি, আমরা ইম্পোর্ট করি হচ্ছে বেশি, এক্সপোর্ট করি কম। ঠিক আছে?
তো ভারসাম্যহীন বাণিজ্য। তো এক্ষেত্রে হচ্ছে যখন ডলার ক্রাইসিস হয়, এই ভারসাম্যহীন বাণিজ্যের কারণে কিন্তু রিজার্ভ সংকটে পড়ে যায়। হ্যাঁ, রিজার্ভ সংকটে পড়ার কারণে এরা হচ্ছে যে তখন আর কি ডলার দেয়, ডলার দিয়ে আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, এটাই তার কাজ হলো, এটাই আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা করা, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং বিশ্বব্যাপী নেতিবাচক বাণিজ্য দূর করে বাণিজ্য ভারসাম্য অর্জনে সহায়তা করা। তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী কয়েকটি মুদ্রা নিয়ে IMF-এর মুদ্রা ব্যবস্থা SDR, স্পেশাল ড্রয়িং রাইটস, এটার নাম হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, এটা একটা মুদ্রা ব্যবস্থার নাম। তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে SDR কোন সংস্থার সঙ্গে জড়িত? IMF-এর মুদ্রা ব্যবস্থার সঙ্গে জড়িত হচ্ছে কোনটা? IMF-এর মুদ্রা ব্যবস্থার সঙ্গে জড়িত SDR বা স্পেশাল ড্রয়িং রাইটস। এই SDR-এর অন্তর্ভুক্ত আছে 5টা দেশের মুদ্রা, 5টি দেশের মুদ্রা, 5টি দেশের মুদ্রা। ঠিক আছে, সর্বশেষ সম্ভবত মনে হয় জাপানের ইওয়ান যুক্ত হয় এখানে। তো জাপানের হচ্ছে চীনা ইওয়ান, জাপানি হচ্ছে ইয়েন। দেখেন 5টি মুদ্রা কী কী? অবশ্যই ডলার, ইউরো এবং পাউন্ড থাকবে। ইউরোপীয় ইউনিয়নের ইউরো, প্রথমে মার্কিন ডলার তো থাকবেই, ডলার, তারপর ইউরোপীয় ইউনিয়নের ইউরো তো থাকবে এবং ব্রিটিশ পাউন্ড তো থাকবে, এই 3টা থাকবেই। এরপরে চীনের ইওয়ান আছে, হ্যাঁ, জাপানি ইয়েন নাকি জাপানের হচ্ছে, হ্যাঁ জাপানি ইয়েন, চীনা ইওয়ান, জাপানি ইয়েন। এটা হচ্ছে একটু দেখে নেন 5টা মুদ্রা কী কী। IMF-এর 5টা মুদ্রা হচ্ছে জাপানি ইয়েন, চীনা ইওয়ান, ডলার, ইউরো এবং পাউন্ড, এই 5টা। এটা হচ্ছে IMF-এর মুদ্রা ব্যবস্থা, স্পেশাল ড্রয়িং রাইটস, SDR-এর অন্তর্ভুক্ত। এবং যে IMF-এর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয় সবসময় ইউরোপীয় ইউনিয়ন দেশ থেকে। ঠিক আছে, প্রথম ব্যবস্থাপনা পরিচালক ছিল ক্যামেল গুড, বেলজিয়ামের। ক্যামেল গুড IMF-এর প্রথম ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক ছিল কে? ক্যামেল গুড। ক্যামেল মানে উড, যেটা ওই ক্যামেল গুড, এটা হচ্ছে বেলজিয়ামের। এবং প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক, নারী ম্যানেজিং ডিরেক্টর বা MD ছিল ক্রিস্টিনা লাগার্দ, ফ্রান্সের ক্রিস্টিনা লাগার্দ। আর বর্তমান হচ্ছে জর্জিয়েভা, বর্তমান ম্যানেজিং ডিরেক্টর বা MD বুলগেরিয়ার ক্রিস্টিনা জর্জিয়েভা। ক্রিস্টিনা লাগার্দ এবং বর্তমান ক্রিস্টিনা জর্জিয়েভা। তো এটা চেঞ্জ হবে, বর্তমান যে MD আছে ক্রিস্টিনা জর্জিয়েভা, এটা চেঞ্জ হতে পারে, জন্য লিখলাম না, তবে এই দুটো চেঞ্জ হবে না। যে প্রথম MD ছিলেন ক্যামেল গুড, প্রথম নারী MD ক্রিস্টিনা লাগার্দ, প্রশ্ন আসলেও আসতে পারে। তো এখন দেখেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ITO, এটা নিয়ে আলোচনা করবো আমরা। তো ব্রেটন উডসের মধ্যে এই IMF এবং বিশ্ব ব্যাংকের বাইরে আরেকটা সংগঠন গড়ে ওঠার কথা ছিল, সেটা হচ্ছে ITO বা WTO, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এটা দেখেন IBRD এবং IMF প্রতিষ্ঠিত হলেও ITO তখন প্রতিষ্ঠিত হয়নি। ঠিক আছে, বিভিন্ন ঝামেলার কারণে হয়নি। তখন 1947 সালে ITO এর পরিবর্তে প্রতিষ্ঠিত হয় GATT। প্রতিষ্ঠিত কি হয় 1947 সালে? 1947 সালে কিন্তু হচ্ছে IMF কার্যক্রম চালু করে। তো তখন দেখেন 1947 সালে ITO এর পরিবর্তে GATT প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, GATT-এর কি পূর্ণরূপ কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এটা হচ্ছে GATT। 1947 সালে প্রতিষ্ঠিত হল। 1994 সাল পর্যন্ত 8টা রাউন্ড চলে, 8টা রাউন্ড হয়। হ্যাঁ, এর সবথেকে 8ম রাউন্ডটা গুরুত্বপূর্ণ। এই GATT-এর 8ম রাউন্ড গুরুত্বপূর্ণ।
অষ্টম রাউন্ড হয় কত সাল থেকে কত সাল দেখেন, অষ্টম রাউন্ড হয় 1986 থেকে 1994 সাল পর্যন্ত, দীর্ঘ 8 বছর। অষ্টম রাউন্ড হয় 8 বছর, 1986 থেকে 1994 পর্যন্ত। এই যে অষ্টম রাউন্ডে গ্যাটের অষ্টম রাউন্ডে 8 বছর ধরে চলা অষ্টম রাউন্ডে সিদ্ধান্ত হয় যে WTO গঠিত হবে, ঠিক আছে। মানে সে তখনই আর কি 1995 সালে, তখনই মানে হচ্ছে এটা হচ্ছে উরুগুয়ে রাউন্ড বলে। এই অষ্টম রাউন্ডটাকে বলা হয় উরুগুয়ে রাউন্ড। অষ্টম রাউন্ডকে বলা হয় উরুগুয়ে রাউন্ড। এই উরুগুয়ে রাউন্ডে গাটের নাম পরিবর্তিত হয়ে হয় WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবং পহেলা জানুয়ারি 1995 সালে হচ্ছে এর কার্যক্রম শুরু করে এবং 1995 সালে বাংলাদেশের সদস্য হয়। তাহলে যদি পরীক্ষায় আসে WTO প্রতিষ্ঠিত হয় কত সালে, হবে 1995 সালে। 1995 সাল পহেলা জানুয়ারি WTO পরিবর্তিত হয়, গাটটা WTO পরিবর্তিত হয় এবং 1995 সালেই বাংলাদেশ এটার সদস্যপদ লাভ করে, ঠিক আছে। ও WTO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। এর শেষেও কিন্তু দেখেন আছে, WTO এর শেষেও ও আছে। আমরা পড়েছি যে ও শেষে থাকলে ম্যাক্সিমামগুলো সদর দপ্তর হয় জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। WTO এর বর্তমান মহাপরিচালক হচ্ছে এনগোজি ওকোনজো ইওয়েলা। এটা লিখলাম না কারণ আপনাদের সময় এটা পরিবর্তিত হলেও হতে পারে। সদস্য সংখ্যাও লিখলাম না, আপনারা যখন পরীক্ষা দেন তখন দেখে নেবেন। এখন দেখেন অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, বেশিক্ষণ আর আলোচনা নাই। এই মাসের যে ক্লাসগুলো এগুলো সব 30 থেকে 35-40 মিনিটের মধ্যে, হাইয়েস্ট 40 মিনিট আলোচনা। কারণ অনেকেই গত মাসের ক্লাসগুলো হচ্ছে লম্বা ছিল, রেকর্ডেড ক্লাসগুলো, অনেকে অভিযোগ করেছেন, এই জন্য এই প্রেক্ষাপটে, ঠিক আছে, ছোটো ছোটো ক্লাস করলাম। তো এর বাইরেও আপনারা নিজে থেকে কিছু পড়ে নেবেন, যেহেতু ক্লাস ছোটো, ক্লাসে সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তো দেখেন বাকি যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, ADB, IDB, AIB, NDB, ADB হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, 1966 সালে প্রতিষ্ঠিত হয় এবং ফিলিপাইনের ম্যানিলায় এর হচ্ছে সদর দপ্তর, ঠিক আছে। 1966 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায়? ম্যানিলা, ফিলিপাইন। এটা হচ্ছে ADB। তারপর IDB, IDB হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে হলে আপনাকে OIC সদস্য হতে হবে। OICর সদস্য হতে হবে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ঠিক আছে। OIC সদস্যপদ লাভ করলে এবং আইভেরি কোস্ট যে কিনা OIC সদস্য কিন্তু ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা IDB সদস্য না। IDBর হচ্ছে সদর দপ্তর কোথায়? জেদ্দা, সৌদি আরব। জেদ্দা, সৌদি আরবে IDBর সদর দপ্তর। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে। 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছে IDB। হ্যাঁ, বর্তমানের সদস্য হচ্ছে 57টি। তো এরপর দেখেন AIIB-তে যাই আমরা। AIIB যে 4-5টা আলোচনা করবো এগুলো গুরুত্বপূর্ণ আর কি, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হলে হতে পারে। AIIB
বি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এআইএবি। তো এটা চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে, চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এআইআইবি। এআইআইবিকে বলা হয় চীনের বিশ্ব ব্যাংক, এআইআইবিকে বলা হয় চীনের বিশ্ব ব্যাংক, অথবা এটাকে বলা হয় ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের বিকল্প। ঠিক আছে, এআইবির প্রতিষ্ঠাতা সদস্য ছিল 57টি, 57টি দেশ প্রতিষ্ঠাতা সদস্য ছিল, বর্তমানে 109টি, এটা চেঞ্জ হতে পারে। 109টি দেশ বর্তমান সদস্য এআইবির, এটা চেঞ্জ হতে পারে। এর সদর দপ্তর হচ্ছে বেইজিংয়ে, হেডকোয়ার্টার বেইজিং, চীন। এখন দেখেন আপনার সমস্যা হবে কোথায়, এআইআইবি এবং হচ্ছে এনডিবি, এনডিবি নিয়ে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। কারণ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাই, চীন। হ্যাঁ, এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়, সাংহাই, চীন। এই সাংহাই এবং বেইজিং নিয়ে ঝামেলা হবে পরীক্ষার মধ্যে, ভালো করে খেয়াল করেন। এটা ফানি ওয়েতে মনে রাখেন, এটা ফানি হাসার কোনো কারণ নেই, কারণ মনে রাখতে হবে আপনার। এআইআইবি, হ্যাঁ এআইআইবি, এইবি মনে করেন, এইবি, এইবি আর বেইজিং, বেইজিং, এআইআইবি, বেই। ঠিক আছে, আর এনডিবি, যেহেতু এআইবি এবং এনডিবি নিয়ে ঝামেলা হবে, তো এনডিবি, বাকিটা হচ্ছে সাংহাই, চীন। এটা জাস্ট মনে রাখলেই হবে। আচ্ছা, চলছে দেখেন। এআইএবির পরে এখন আমরা আলোচনা করব, এটা হচ্ছে প্রতিষ্ঠা পায় 2015 সালে এবং কার্যক্রম শুরু করে হচ্ছে 2016 সালে। 2015 সালে গঠিত হয়ে 2016 সালেই কার্যক্রম শুরু করে আর কি। এনডিবি দেখেন, এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স ভুক্ত যে দেশগুলো আছে, এখন ব্রিক্স সদস্য 10টা। ব্রিক্সের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। বিশ্বের জনবহুল এবং উন্নয়নশীল, দ্রুত উন্নয়নশীল দেশগুলো মিলে একটা সংগঠন করে ব্রিক্স। এখন ব্রিক্সের সদস্য 10টা। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা ছাড়াও এখন যে 10টা, মিশর, ইরান, আরব আমিরাত, সৌদি আরব, আর এটা আছে হচ্ছে আপনার ইথিওপিয়া, আফ্রিকার দেশ ইথিওপিয়া। এই 5টা, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা ছাড়া এই যে 5টা দেশ, আর্জেন্টিনা হওয়ার কথা থাকলেও পরে সদস্য আর হয় নাই। তো মোটামুটি এই 10টা দেশ হচ্ছে ব্রিক্সের সদস্য। ঠিক আছে, তো ব্রিক্স থেকে এটা মনে রাখলেই হবে। এবং ব্রিক্সের উদ্যোগে গঠিত ব্যাংক হচ্ছে, ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই, এটা হচ্ছে মনে রাখবেন, ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই। এটা ইম্পর্টেন্ট তথ্য। তো ব্রিক্সের সদর দপ্তর না থাকলেও ব্রিক্সের যে এনডিবি গঠিত ব্যাংক, এই এনডিবি গঠিত হয়েছে মূলত, এনডিবি নিউ ডেভেলপমেন্ট গঠিত হয়েছে ভারতের উদ্যোগে। ভারতের উদ্যোগে গঠিত হয়েছে। হ্যাঁ, এর সদর দপ্তর কোথায়, সাংহাই, চীন। এই ব্রিক্সকে বলা হয় আইএমএফ এর বিকল্প। আইএমএফ এর বিকল্প বলা হয় এনডিবি বা ব্রিক্সকে না, আইএমএফকে। আইএমএফ এর বিকল্প বলা হয় এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে। ঠিক আছে, উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে
আইএমএফ মোটামুটি ঝামেলা করে, যেমনটা বাংলাদেশে করতেছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির পেছনে আইএমএফের হাত আছে। তো এই জন্য এরা হচ্ছে এটা মনে করেন যে মনে রাখার সুবিধার্থে এই জন্য এরা এনডিবি প্রতিষ্ঠা করে। প্রথমে এনডিবি প্রতিষ্ঠা করেছে এই যে 5টা দেশ, ঠিক আছে, এই যে ব্রিক্সের যে 5টা দেশ, এরা 20% করে শেয়ার দিয়ে 20% করে শেয়ার দিয়ে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এরা হচ্ছে চালু করে। এবং এনডিবির বর্তমান সদস্য হচ্ছে 9টা। বর্তমান এনডিবি প্রথমে 5টা ছিল, পরবর্তীতে বাংলাদেশ হচ্ছে 7ম দেশ হিসেবে সম্ভবত যোগ দেয়, ঠিক আছে। এখন হচ্ছে এনডিবির হচ্ছে সদস্য কয়টা, এখন হচ্ছে 8টা, ঠিক আছে, 8টা। বাংলাদেশ, আরব আমিরাত, মিশর, এই যে 5টা ব্রিক্সের 5টা দেশ। এর বাইরে বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ সদস্য, আরব আমিরাত এবং মিশর। মোট হচ্ছে কয়টা সদস্য হলো এনডিবির? 8টা। এবং উরুগুয়ে পর্যবেক্ষক সদস্য, উরুগুয়ে এনডিবির পর্যবেক্ষক সদস্য, ঠিক আছে। তো এনডিবিকে বলা হয় আইএমএফের বিকল্প। তো এনডিবির চেয়ারম্যান হচ্ছে এই ব্রিক্সভুক্ত দেশগুলো থেকেই হবে, ব্রিক্সভুক্ত হবে। বর্তমান এবং প্রথম নারী প্রেসিডেন্ট এনডিবির দিলমা রাউসেফ। এনডিবির নারী প্রেসিডেন্ট কে? ব্রাজিলের দিলমা রাউসেফ। তার আগে ছিল ভারতের কেভি কামাত। এনডিবির প্রথম প্রেসিডেন্ট ছিলেন ভারতের কেভি কামাত। এরপরে দিলমা রাউসেফ আসছে এনডিবির, ঠিক আছে। তো এরপরে দেখেন ব্রিক্স নিয়ে আমরা আলোচনা করলাম। এফডিবি, ইবিআরডি, ইসিবি সঙ্গে এই 2 মিনিট শেষ করে দেব। ইসিবি যেটা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর একটা ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক। এটা হচ্ছে নাম ইসিবি, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। এর সদর দপ্তর কোথায়? ফ্রাঙ্কফুর্ট, জার্মানির ফ্রাঙ্কফুর্টের সদর দপ্তর ইসিবি বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের, ঠিক আছে। আর ইবিআরডি, ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইবিআরডি, ইউরোপিয়ান ব্যাংক ফর ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। এর সদর দপ্তর হচ্ছে কোথায়? লন্ডন, যুক্তরাজ্য। তারপর এএফডিবি, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক। এএফডিবি বা আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে আইভরি কোস্টে, আবিজান, আইভরি কোস্ট। তারপরে দেখেন মোটামুটি শেষ। ব্রিক্স নিয়ে আগে আলোচনা করেছি। এগুলো হচ্ছে বিশ্বের আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন আর কি, হ্যাঁ। তো এখান থেকে প্রশ্ন প্রায় হয়। মোটামুটি সংগঠন আন্তর্জাতিক বিষয়াবলীর 4 থেকে 5 নম্বর সংগঠন থেকে আসে। সাম্প্রতিক তথ্যসহ বিভিন্ন তথ্য মিলে এই চ্যাপ্টারটা থেকে, আন্তর্জাতিক চ্যাপ্টারটা থেকে, মানে সংগঠনের চ্যাপ্টারটা থেকে 4-5 নম্বর হয় বিসিএসে যে 20টা প্রশ্ন হয় আন্তর্জাতিক বিষয়াবলী, তার মধ্যে 4-5 নম্বর এখানেই থাকে। তো এই জন্য এই সংগঠন অন্তটা ভালো করে আপনারা একটু দেখবেন, হ্যাঁ। আল্লাহ হাফিজ।